আচ্ছা যাই হোক, তোমরা ইলপ্লেন অ্যানালাইসিস কি দেখার সময় পেয়েছো না? সেটাও তো দেখো নাই মনে হচ্ছে। ভিডিও দেখো নাই, ইও দেখো নাই, পিডিএফ। আচ্ছা, আমরা আজকে লাস্ট যে ম্যাথটা করব এটা বেসিক্যালি আগে যে ম্যাথটা করানো হয়েছে ওইটার মতোই। এটা হচ্ছিল রেক্টেঙ্গুলার শেপের। তো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে একটা সিম্পলি সাপোর্টেড রেক্টেঙ্গুলার স্ল্যাব, এটা হচ্ছিল সিম্পলি সাপোর্টেড সব সাইডে, বলতেছে যে আইসোটপিক্যালি রিইনফোর্সড, তার মানে সব দিকে সেম পরিমাণ রিইনফোর্সমেন্ট দেওয়া আছে। আর এটা পার ইউনিট উইথে মোমেন্টের ভ্যালু হচ্ছিল এম। তোমাদেরকে গত দিনও যেটা বললাম যে আমাদের যদি এরকম দাগ দেওয়া থাকে বুঝতে হবে যে এটার অর্থ হচ্ছিল পার ইউনিট উইথে মোমেন্ট ক্যাপাসিটি কত, আর এটা হচ্ছিল এইদিকে পার ইউনিট উইথে মোমেন্ট ক্যাপাসিটি কত। তো এখানে ম্যাক্সিমাম কিউ এর ভ্যালু বের করতে বলছে, যেটার জন্য আমাদের কলাপস হবে স্ল্যাবটা। তো কোশ্চেন মোটামুটি সেমই থাকে সবগুলোর ক্ষেত্রে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হলো যে স্ল্যাবটার ইল্ড লাইন যেটা আছে সেটাকে বের করার চেষ্টা করব। তো সবচেয়ে ইজি ওয়ে হচ্ছিল আমরা প্রথমে এক্সিস অফ রোটেশন সেটা ট্রাই করব যে বোঝার জন্য। যেহেতু এখানে প্রতিটাই একটা করে সাপোর্ট, তার মানে এটা হবে একটা এক্সিস অফ রোটেশন, এটা এক্সিস অফ রোটেশন, সবই এক্সিস অফ রোটেশন। সো যেহেতু এগুলো সবই এক্সিস অফ রোটেশন, আমাদের এই ইন্টারসেকশন পয়েন্টগুলো দিয়ে ইল্ড লাইন কিছু যাবে, সো এটা আমরা মোটামুটি নিশ্চিত। আচ্ছা, এখন যদি এটার ডিফর্মেশনটা দেখি, সো যদি এদিক থেকে চিন্তা করি, এটা এইভাবে ডিফর্ম করার কথা। সো ম্যাক্সিমাম এই পয়েন্ট যেটা আছে, মানে মিড পয়েন্ট, এখানে তোমার মোমেন্ট হওয়ার কথা ম্যাক্সিমাম, যার কারণে ট্র্যাক জেনারেট করবে। তো এইদিকেও যদি চিন্তা করো, এইদিকে আসলে যখন ইনিশিয়াল স্টেজে থাকে খুবই স্বাভাবিক যে এইখানে আসলে মোমেন্ট থাকার কথা। কিন্তু আমরা মোটামুটি আমাদের কনসেপচুয়ালি জানি যে যখন এরকম রেক্টেঙ্গুলার শেপের স্ল্যাব আসে, এই দিকের লোডটা জেনারেলি কম ট্রান্সফার, সরি বেশি ট্রান্সফার হয়, এদিকে কম ট্রান্সফার হয় লং ডিরেকশনে, তার মানে এদিকে কিছুটা কম হয়। তার মানে এইটাতে ক্র্যাক যখন আসবে, এটাতে এখানে ক্র্যাক নাও আসতে পারে এই ডিরেকশনের জন্য। আচ্ছা, সো এতটুকু বুঝলাম যে এইখানে আমার একটা ক্র্যাক হবে। তো আমি মাঝখানের পয়েন্টটাকে চিন্তা করলাম। তো এখন আমি যদি চিন্তা করি যে এইখানে এইভাবে ক্র্যাক আসবে, এইভাবে ক্র্যাক আসবে এবং এটা একটা জায়গায় তার সাথে মিট করবে, তো এদিকের ক্র্যাকটা তাহলে এরকম হবে আর এদিকের ক্র্যাকগুলো এরকম মিট করবে। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা কেন এইভাবে চিন্তা করলাম, আমরা যদি এইভাবে চিন্তা করতাম তাহলে কি হতো? সো এইভাবেও তো হইতে পারতো আসলে। এটাও কিন্তু একটা প্রবাবল ট্র্যাক প্যাটার্ন হইতে পারত। তো জিনিসটা যে হ্যাঁ হইতে পারতো, এটা অবশ্যই হতে পারতো। আমরা ওইটাকে এখানে একটু ট্রাই করি বোঝার জন্য। আমরা ধরে নিচ্ছি যে আমাদের এরকম ক্র্যাক প্যাটার্নটা হবে এবং এটার সাথে কিছু ডাইমেনশন আমাদেরকে চিন্তা করে নিতে হবে। সো একটা স্ল্যাবের ক্ষেত্রে যেগুলো নোন ভ্যালু থাকে, যে তার লেন্থ কতটুকু, উইথ কতটুকু, এই দুইটা তার নোন ভ্যালু। আচ্ছা, এখন এই যে পোর্শনটা যেটা কত দূরে যে মিট করবে, এইটা আসলে আমরা জানি না। এটাকে আমরা ধরে নিচ্ছি, এটাকে যদি স্মল এল বলা হয়, যেটা আলফা ইন্টু এল। এখন আলফার ভ্যালু কত এটা আমরা আসলে জানি না। সো আলফার ভ্যালু যদি হাফ হয় তাহলে এটা আসলে এখানে মিট করবে, যদি L/2 হয় তাহলে এখানে মিট করতে পারে। সো আলফাটা আমরা আসলে জানি না। সো এটা জাস্ট একটা জেনারেল ফেলিওর মেকানিজম আমরা ধরে নিচ্ছি। এখন আলফার ভ্যালু যদি 0 হয়, এটা যদিও সম্ভব না, জাস্ট বললাম আর কি, সো এইখানে মিট করবে, তার মানে এই পুরোটাই এখানে কন্টিনিউ করবে। সেটা ডিপেন্ড করে আলফার ভ্যালু কত তার উপর। এই আলফার ভ্যালুটাও আমাদেরকে এই ক্ষেত্রে আসলে বের করতে হবে। তো যাই হোক, আমাদের মেইন যে ক্র্যাক প্যাটার্নটা আমরা জেনারেলাইজড হিসেবে এভাবে ধরে নিলাম যে এখানে কত দূরে মিট করবে, এটা আলফা এল। আর একটা জিনিস এখানে যে বি ভ্যালুটা আছে, এটার উইথ এবং এল ভ্যালু আছে, এইটার মধ্যে রেশিওটাকে আমরা চিন্তা করলাম যে ল্যামডা। সো এল বাই বি ইকুয়াল টু ল্যামডা। এটার রেশিওটা, আসপেক্ট রেশিওটা আমরা ধরে নিলাম যে ল্যামডা ইকুয়াল টু এল বাই বি। আমরা আলটিমেটলি এল ইকুয়াল টু
ল্যামডা বাই বি, তার মানে এই দুইটা প্যারামিটার আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো ক্র্যাক প্যাটার্নটা আমরা মোটামুটি বুঝলাম। এখন আমাদের যেটা কাজ, যে এটা ডিফর্মেশনটা কিভাবে চিন্তা করব, তারপরে হচ্ছিল ম্যাক্সিমাম মোমেন্ট কিভাবে বের করব। তো আমরা যদি এই সাইড থেকে দেখি, যখন এটা ইল্ডের পরে চলে যাবে, তার মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে যাবে, এই অংশটা যদি আমরা চিন্তা করি, এই অংশটার ডিফর্মেশনটা অনেকটা এরকম প্লেটের মতো হবে। সো এটা একটা প্লেটের মতো কাজ করবে, এটা একটা প্লেটের মতো কাজ করবে, আর এই লাইনটা নিচের দিকে নেমে যাবে। সো এটা একটা হিঞ্জের মতো কাজ করবে, আর এখানে হচ্ছিল রোটেট করবে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল। থিটাটা আমাদেরকে বের করতে হবে। সো থিটা যদি আমরা জানি, এটা অবশ্যই সেন্টারে হবে, সিমেট্রিক যেহেতু, এটা b/2 হবে। এটা b/2 হলে এখানে যে থিটাটা আছে সেটা হচ্ছিল 1/b/2, এটা = r থিটা থেকে আসছে। এই থিটা হচ্ছিল 1/b/2। তো 1 হচ্ছিল, আমরা জেনারেলি যেটা করি যে ইউনিট ডিসপ্লেসমেন্ট চিন্তা করে নিই যে জায়গাটায়, আমরা এখানে ইএফ এ হচ্ছিল ইউনিট ডিসপ্লেসমেন্ট চিন্তা করলাম। আচ্ছা, একইভাবে আমি যদি এই ডিরেকশন থেকে চিন্তা করি, এই ডিরেকশন থেকে চিন্তা করলে এই অংশটা দুইটা প্লেটের মতো কাজ করবে। সো এই দুইটা প্লেট সুন্দরভাবে এখানে নিচের দিকে নেমে যাবে এইভাবে। আর এই যে লাইনটা আছে, এই লাইনটাকে যদি আমি দেখি, দেখলে এরকম একটা স্ট্রেট লাইনের মতো দেখবো। এই জায়গাতেও এখানে হচ্ছে হলো থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, সো এই থিটার ভ্যালু ভিন্ন হবে। তো এটা l/2 হওয়ার কথা না, এটা হচ্ছে হলো আলফা এল হওয়ার কথা। সো এইখানের যে থিটাটা হবে সেটা হবে হচ্ছে হলো থিটা = 1/α l। সেটা 1/α l হবে, এটা পরে কারেকশন করে দিব। একইভাবে আমি যদি এখানে চিন্তা করি, 1/α l পরিমাণ ঘুরে যাবে এই অংশটা। সো থিটা = 1/α l। আর এই যে লাইনটা আছে, লাইনটা হচ্ছে হলো 1 ইউনিট ডিসপ্লেসমেন্ট। যে হিঞ্জটা, এই হিঞ্জটাকে আমরা এদিক থেকে লাইন হিসাবে দেখতেছি, এটাকে 1 ইউনিটের জন্য নিচে নেমে গেছে। সেটা হচ্ছিল এই টোটাল জিনিসটার ডিফরমেশনের লেভেলটা কিরকম সেইটা। আচ্ছা স্যার, আলফা এল ইকুয়াল টু b/2 হওয়ার কথা না? বুঝি নাই। আলফা এল ইকুয়াল টু b/2 হওয়ার কথা না এটার ক্ষেত্রে? জি স্যার। না না না, এটার ক্ষেত্রে আলফা কিন্তু b/2 হবে না। কারণ হচ্ছিল এটা আসলে আমি ওই স্কোয়ারটা থেকে কপি করছিলাম, তো যার কারণে এখানে চেঞ্জ করতে ভুলে গেছি। তুমি নিজে চিন্তা করো যে আমার এই লাইনটা আমি যদি একটা চিন্তা করি, এটা আমার ওয়ালের উপরে স্ল্যাবটা আছে, তো স্ল্যাবের একটা অংশ নিচের দিকে এইভাবে নেমে গেছে, আর একটা অংশ এরকম ভাবে আছে, আর একটা অংশ হচ্ছিল এইভাবে উঠছে। স্যার থিটার ভ্যালু স্যার সবসময় 45 ডিগ্রি হয় না? থিটার ভ্যালু সবসময় 45 হবে না। এটা তখনই, থিটা বলতে কোনটা বোঝাচ্ছ, এইটা? জি স্যার। না, এই থিটাটা সবসময় 45 ডিগ্রি হবে এটা নট নেসেসারি। এটা তোমাদের আগের যে প্রবলেমটা ছিল, দ্যাটস মিন যেটা হচ্ছিল স্কোয়ার, সেই ক্ষেত্রে আমাদের এটা 45 হইতে হচ্ছিল, কারণ এটা সেন্টার দিয়ে যাচ্ছিল। কিন্তু এটার ক্ষেত্রে এটা 45 হবে যে তার কোনো গ্যারান্টি নেই। এখানে তোমার যদি চিন্তা করো যে এই জায়গার অ্যাঙ্গেলটা কত, এইটাকে আমি যদি কি বলবো, সে এক্স বলি, আলফা অলরেডি আছে আমাদের, তাহলে তোমার 10x = হওয়ার কথা হচ্ছিল b/2 লম্ব বাই ভূমি। সো আলফা এল, আলফার ভ্যালুটা আমরা জানি না, এটা ভ্যারিয়েবল। সো এটা 45 ডিগ্রি হইতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর যে থিটাটা নিয়ে আমরা এখন কথা বলতেছি, এই থিটাটা কিন্তু নিচের দিকে এলিভেশনে, এই থিটা না। এই এক্স আর এই থিটা কিন্তু একই জিনিস না, এটা হলো নিচের দিকে যেটা রোটেট করে গেল, এই যে অংশটা যখন নিচের দিকে রোটেট করে গেল এলিভেশন থেকে দেখলে, তখন আমরা এটা দেখতে পারবো অ্যাঙ্গেলটা থিটা। সো এটা 1/α l হবে। স্যার বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এখন যেটা করতে হবে, যে ভার্চুয়াল ওয়ার্ক মেথড ইউজ করে আমাদের প্রত্যেকটা অংশের জন্য এক্সটার্নাল ওয়ার্ক ডান কতটুকু, এগুলো বের করতে হবে। তো ফার্স্টে আমরা আসি যে এক্সটার্নাল ওয়ার্ক ডান। এখানে দেখো যেটা অনেক কমপ্লিকেটেড একটা সিস্টেম মনে হচ্ছে, বাট আমরা এটাকে
ছোট ছোট অংশে ভাগ করে নিতে পারবো। সো বেসিক জিনিস হচ্ছে হলো এটা একটা ট্রায়াঙ্গেল, এরকম দুইটা ট্রায়াঙ্গেল আছে। আবার এই যে এখানে যে তোমার ট্রাপিজয়েডটা আছে, এই ট্রাপিজয়েডকে আমি যদি ট্রায়াঙ্গেলে ভাগ করে নেই, যেটা একটা ট্রায়াঙ্গেল, এরকম 4টা ট্রায়াঙ্গেলে ভাগ করতে পারবো। আর বাকি যেটা থাকতেছে সেটা হচ্ছে আমার একটা রেক্টেঙ্গেল, এরকম রেক্টেঙ্গেল দুইটা আছে। তো আমার এই বেসিক 3টা শেপকে যদি আমি সলভ করতে পারি, তাহলে আবার মোটামুটি আমি বাকিগুলোকে সমন্বয় করতে পারবো। আচ্ছা, তো প্রথমে আমাদের যেটা আসতেছে যে এখানে আমি কিউ পরিমাণ লোড অ্যাপ্লাই করলাম। এখন এই কিউ পরিমাণ লোডের জন্য টোটাল ওয়ার্ক ডান কতটুকু সেটা। তো আমরা ফার্স্টে এই অংশটাকে চিন্তা করি যে এটার টোটাল ফোর্স কতটুকু কাজ করতেছে এবং এটার ডিফরমেশন কতটুকু হচ্ছে। তো এটাকে যদি আমি এরিয়া চিন্তা করি, এই ক্রস সেকশন টপ এরিয়াটা, তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছিল এই জায়গাটা এতটুকু, আর উইডথের দিকে হবে এটা। তো উইডথের দিকে আমরা জানি এটা হচ্ছে হলো b/2, তার মানে এই অংশটুকু b/2 হবে। সো এটা হচ্ছে হলো b/2। আর টোটাল যে দৈর্ঘ্যটা আছে সেটা আমরা জানি স্মল এল, আর এখানে আলফা এল, এখানে হচ্ছে হলো আলফা এল, মানে এল মাইনাস টুয়াইস আলফা এল, তার মানে এই অংশটা পুরোটার এরিয়া। তো আমরা যদি এখন দেখি যে কিউ ইন্টু হচ্ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কিউ ইন্টু এরিয়া হচ্ছিল ফোর্স। এখন দেখতে হবে যে এই যে সেন্ট্রয়েড পয়েন্টটা আছে এটা কতটুকু মুভ করে। তো এটার যদি মুভমেন্ট বুঝতে হয় তাহলে আমাকে যেতে হবে হচ্ছিল এই জায়গাতে। এখন এই যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছিল 1 ইউনিট মুভ করছে, তার মানে এইখানে 1 ইউনিট। তো এই যে অংশটা আছে এই অংশটার সিজি কাজ করবে হচ্ছিল এইখানে, সিজি অফ রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের সিজিটা এখানে কাজ করবে। তো আমরা জানি সিজি হচ্ছে হলো জেনারেলি হাফে থাকার কথা, যেহেতু এটা রেক্ট্যাঙ্গেল, তার মানে এইখানের যে ডিস্টেন্সটা হবে সেটা হওয়ার কথা হচ্ছে হলো হাফ। তো এটা যদি 1 হয়, নিচের দিকে ডিসপ্লেসমেন্ট, এটার সেন্টারটা যাবে হাফ, সেখান থেকে আমাদের আসতেছে হচ্ছিল সিজি ডিসপ্লেসমেন্ট হাফ। তার মানে এটা হচ্ছে হলো এরিয়া, এই অংশটা, এটা হচ্ছে হলো ডিসপ্লেসমেন্ট, আর কিউটা হচ্ছে হলো ইউডিএল। তো এই যে রেক্টেঙ্গুলার পোর্শন, এই রেক্টেঙ্গুলার পোর্শনের জন্য আমরা আমাদের টোটাল ওয়ার্ক ডান কতটুকু সেটা পাচ্ছি। তো এরকম দুইটা রেক্টেঙ্গেল আছে, তার মানে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এটা হচ্ছে ওই রেক্টেঙ্গুলার পোর্শন দুটার জন্য টোটাল ওয়ার্ক ডান। আচ্ছা, তো এখন আবার নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে হলো এই যে ছোট ট্রায়াঙ্গুলার পার্টটা আছে সেটা। এখন এটার ক্ষেত্রে কি হবে বলতো, কিউ পরিমাণ যদি লোড অ্যাপ্লাই করি এখানে কি পরিমাণ ফোর্স কাজ করবে বা কি কাজ করবে বলো, নিজেরা একটু বোঝার চেষ্টা করো, বলো, ভুল হলে সমস্যা নেই। ফার্স্টে এটার দৈর্ঘ্য প্রস্থ চিন্তা করো কতটুকু, এটা হচ্ছে আলফা ইন্টু এল, আর এতটুকু অংশ হচ্ছে হলো b/2। এখন বলো কি অবস্থা দাঁড়ায়। স্যার যেহেতু 4টা আছে তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, এটা আর স্যার আসলে 4 দিয়ে গুণ দিলাম। আর স্যার এটা যেহেতু স্যার ট্রায়াঙ্গেল তাহলে স্যার 1/3 হবে কিউবের। আচ্ছা, একটা একটা করে আসি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা নিয়ে চিন্তা করি যে একটার ক্ষেত্রে আসলে কি হচ্ছে। সো একটার ক্ষেত্রে আমরা জানি যে কিউ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতেছি, দ্যাটস মিন ইউডিএল আছে, ইউডিএল ইন্টু হচ্ছিল এটার এরিয়া, সো হাফ ইন্টু আলফা এল ইন্টু হচ্ছিল b/2, হাফ ইন্টু আলফা এল ইন্টু b/2, সো এটা হচ্ছিল এরিয়া। তাহলে ফোর্স পেয়ে গেছি, এখন হচ্ছিল ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্টটা কিভাবে করবো বলতো, ডিসপ্লেসমেন্ট এটা ডিসপ্লেসমেন্ট কত ইউডিএল এর হবে? 1/3 করতে হবে স্যার। ট্রায়াঙ্গেল ইউডিএল এর স্যার 1/3।
হ্যাঁ 1/3 কেন 1/3 সেটা একটু বলো এটা আমাকে। ট্রায়াঙ্গেল না স্যার? হ্যাঁ সো আমার যদি এইটা আমি এইখানে চিন্তা করি এই অংশটা এখন এই জন্য আমি এখানে সিজি ড্র করি নাই আগে থেকে, আমরা এই জায়গা এই দুইটাকে ফোকাস করি। এই জায়গাটার ডিসপ্লেসমেন্ট হচ্ছিল 1, তো আমরা যদি সিজি চিন্তা করি সিজিটা হওয়ার কথা হচ্ছিল এখান থেকে 1/3 অফ b/2, যেহেতু এটার 1/3 হবে তাহলে এখানেও যে ডিসপ্লেসমেন্টটা হবে এটা হচ্ছিল 1/3, এবার যেহেতু ডিসপ্লেসমেন্ট এই সেন্ট্রয়েডের 1/3 সেই 1/3টা আসবে এখানে, এটা হচ্ছিল ডিসপ্লেসমেন্ট। তো যেহেতু আমাদের 4টা আছে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করলে উপরটা পেয়ে যাবো। আচ্ছা তো এটা গেল হচ্ছিল ছোট 4টা ট্রায়াঙ্গেল সেগুলো। এখন বাকি আছে আমাদের বড় ট্রায়াঙ্গেলটা। তো বড় ট্রায়াঙ্গেলটা ইজি হবে, এটা খুব একটা কনফিউশনের কিছু নাই। সো আমাদের এখানে 2টা আছে, সো 2, সো এখানে কিউ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতেছি ইউডিএল, সো কিউ ইন্টু তার হচ্ছে হলো এরিয়া, তো হাফ ইন্টু বি ইন্টু আলফা এল, হাফ ইন্টু আলফা এল ইন্টু বি, এটা হচ্ছিল তার এরিয়া। আর একইভাবে যেহেতু এখানে হচ্ছে 1 পরিমাণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই জায়গাটায়, 1 পরিমাণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইখানের যে সেন্ট্রয়েডটা আছে এটা সেটা হবে ছিল 1/3 অফ আলফা এল, তার মানে এখান থেকে 1/3, তাহলে এইখান থেকে যখন আমরা হাইট চিন্তা করব সেটাও 1/3 হওয়ার কথা, সেটা হচ্ছে 1/3 ডিসপ্লেসমেন্ট। সো ইউডিএল এটা হচ্ছে হলো এরিয়া, এটা হচ্ছে হলো ডিসপ্লেসমেন্ট। তো এই হচ্ছে হলো টোটাল আমাদের যদি ওয়ার্ক ডান আমরা চিন্তা করি কতটুকু হবে, ওটাকে সিম্পলিফাই করলে এরকম একটা কিছু আসবে যে কিউ BL/6 3 - 2s আলফা। আচ্ছা তো এক্সটার্নাল ওয়ার্ক ডান কি সবাই মোটামুটি বুঝতে পারছো কনসেপচুয়ালি? সরি অনেক সাউন্ড হচ্ছে আজকে, কারণ কি কেন জানি বিমান উঠতেছে আজকে অনেক এদিকে, জানি না। আচ্ছা তাহলে আমাদের এক্সটার্নাল ওয়ার্ক ডান হয়ে গেল। এখন আমাদের যেটা কাজ হবে একটু কমপ্লিকেটেড, সেটা হচ্ছে হলো যে কতটুকু ইন্টারনাল ওয়ার্ক ডান হচ্ছে বা কতটুকু এনার্জি ডিসিপেশন হচ্ছে সেই অংশটাকে বের করা। তো আমরা হচ্ছে এখানে দেখি এনার্জি ডিসিপেশনের ব্যাপারটা, যে এনার্জি ডিসিপেশনের ক্ষেত্রে কি কি আসবে। এটা একটা ইল্ড লাইন, এটা একটা ইল্ড লাইন, যেহেতু এটা হচ্ছে তোমার সিম্পলি সাপোর্টেড তার মানে কোনো নেগেটিভ ইল্ড লাইন এখানে থাকবে না, যেটা আমাদের যদি মনে থাকে লাস্ট দিন যখন আমরা করছিলাম তখন আমরা এরকম ফিক্সড সাপোর্ট নিয়ে কাজ করছিলাম, সেই কারণে এখানে নেগেটিভ ইল্ড লাইন ছিল, কিন্তু এখানে সিম্পলি সাপোর্টেড থাকবে না। তো ফার্স্টে আমরা পজিটিভ ইল্ড লাইন যেটা আছে AE সেটার ক্ষেত্রে যাই। তো এটার ক্ষেত্রে টোটাল কতটুকু কাজ হবে সেটা আমরা লাস্ট দিন দেখে আসছিলাম, যেটা কিভাবে বের করতে হয় যদি এরকম ইনক্লাইন থাকে। ইনক্লাইন্ডের ক্ষেত্রে যেটা আমাদেরকে মেইনলি করতে হয় যে এটার এই ডিরেকশনের রিইনফোর্সমেন্ট আছে সেটার জন্য তার যে মোমেন্ট ক্যাপাসিটি সেটা এম, আবার এই ডিরেকশনের জন্য এম। সো আমি যে কোনো একটা নিলেই হচ্ছে দুইটাই এম যেহেতু। তো প্রথমে আমরা যেটা করি সেটা হলো সে আমি এই ডিরেকশনের জন্য চিন্তা করলাম যে এম পার ইউনিট লেন্থ, এটা তাহলে এম হচ্ছে হলো তার মোমেন্ট ক্যাপাসিটি ইন্টু এইটার যে লেন্থটা আছে প্রজেক্টেড লেন্থ, দ্যাটস মিন AE, এটা যদি আমি আলফা গামা ধরি তাহলে এটা হচ্ছিল সাইন গামা হবে, আর এটা হচ্ছিল কস গামা হবে। তো এখানে হচ্ছে হলো এদিকে টাকে করা হচ্ছে, আমি এদিকে টাকে চিন্তা করি, সো এম ইন্টু AE সাইন গামা এই জায়গাটা। আর এই জায়গাটায় রোটেশন কতটুকু হবে, সো রোটেশনটা আমরা এখান থেকে ইজিলি বের করতে পারি যে এখানে কতটুকু রোটেশন হবে। তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে হলো b/2, সো থিটার ভ্যালু হবে হচ্ছে হলো 1/b/2, 1/b/2 এই জায়গাতে যতটুকু রোটেশন।
আবার এই দিক থেকে যখন চিন্তা করব তখন এই দিকের প্রজেক্টেড লেন্থ নিতে হবে। সো এম ইন্টু এ ই কজ গামা, এটা হচ্ছে হলো অ্যাঙ্গেল গামা, এই কজ গামা, আর এই দিক থেকে কতটুকু রোটেশন হচ্ছে, এইখানের রেসপেক্টে কতটুকু রোটেশন হচ্ছে এটা পাবো এই ফিগারে। এখানে হচ্ছে হলো থিটা। সো যেটা একটু আগে কারেকশন করে দিয়ে আসছিলাম, আগের পেজে আমি কারেকশন করি নাই, থিটা ইকুয়াল টু হচ্ছিল 1 বাই আলফা এল, এইখানের যে অ্যাঙ্গেলটা, তাহলে এটা হচ্ছে 1 বাই আলফা এল। তো এ ই কজ গামা যদি আমরা চিন্তা করি যে এ ই কজ গামা, এটা আসলে কোন অংশটা, এই অংশটা, এটার প্রজেক্টেড লেন্থ। এ ই কজ গামা বেসিক্যালি হচ্ছিল বি বাই টু, তার মানে এ ই কজ গামা এই অংশটা হচ্ছিল বি বাই টু। আর যখন আমরা তার এই দিকের প্রজেক্টেড লেন্থ নিচ্ছি এ ই সাইন গামা, সেটা হচ্ছিল আলফা এল। এ ই সাইন গামা যেটা আছে সেটা হচ্ছিল আলফা এল। আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, যে সব ভ্যালুগুলো নিয়ে এরকম কিছু একটা পাবো। এটা হচ্ছে এ ই লাইনের জন্য, এ ই লাইনের জন্য আমাদের মোটামুটি ইন্টারনাল এনার্জি কতটুকু আসতেছে সেটা আমরা এটা মোটামুটি আগে থেকে জানি। এরকম আমাদের 4টা লাইন আছে, সো যখন আমরা টোটাল ওয়ার্ক ডান করবো তখন এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো। এখানে শুধু একটা লাইনের জন্য করা হয়েছে। আচ্ছা, এই জায়গাটাতে আমাকে সবাই একটু কনফার্ম কর যে অ্যাঙ্গেলগুলো তোমরা বুঝতে পারতেছো কিনা, কোন অ্যাঙ্গেলটা কোন দিক থেকে দেখতে হচ্ছে, এটা তোমাদের কাছে একটু ঝামেলাজনক মনে হতে পারে, সেটা একটু বলো। বুঝতে পারছো সবাই? আচ্ছা, সো এটা গেল। নেক্সট আমাদের যেটা ইএফ লাইনটা, ইএফ লাইনের জন্য আমাদের টোটাল কতটুকু এনার্জি ডিসিপেশন হচ্ছে সেটা বের করব। তো এটা যেহেতু একটা স্ট্রেট লাইন হরাইজন্টাল, এটা আমরা জানি যে এখানে টোটাল মোমেন্টের ভ্যালু হচ্ছে হলো এই ডিরেকশনে এম করে পার ইউনিট লেন্থে, তাহলে এইখানের লেন্থটা হচ্ছে হলো আমাদের এল মাইনাস 2 আলফা এল, যেটা আমরা একটু আগে বের করে আসছিলাম। এদিকে আলফা এল, এদিকে হচ্ছে হলো আলফা এল, আর পুরোটার দৈর্ঘ্য হচ্ছিল এল, তার মানে এই জায়গার দৈর্ঘ্য হচ্ছিল এল মাইনাস টোয়াইস আলফা এল। তাহলে এখানে মোমেন্ট যেটা আছে, মোমেন্টটা হবে হচ্ছে হলো এম ইন্টু ইএফ, সো যেটা আলটিমেটলি দাঁড়াবে হচ্ছিল এল মাইনাস 2 আলফা এল। সো মোমেন্টের ভ্যালু জানি, এখন এখানে অ্যাঙ্গেল কত হবে সেটা আমাদেরকে জানতে হবে। আমরা ইন্টারনাল এনার্জিটি একটু ইকুয়েশনটা লিখি আবার। তাহলে এম ইন্টু এল ইন সরি এল মাইনাস টুয়াইস আলফা এল, এটা হচ্ছিল টোটাল মুভমেন্ট ইন্টু হচ্ছে হলো এখানে রোটেশন কতটুকু। তো রোটেশনটা কিভাবে বের করব, এই লাইনটা কতটুকু রোটেট করতেছে নিচে নামার কারণে সেটা। তো এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে হলো আমাদের যে হরাইজন্টাল রেক্ট্যাঙ্গুলার প্লেটের অংশটা, সেটা দুইটার প্লেটের অংশ। তো এখানে এই টোটাল লাইনটা এই পয়েন্টে কতটুকু রোটেট করে গেছে সেটা আমাকে বের করতে হবে। আমরা জানি এখানে হচ্ছিল সে থিটা ডিগ্রি ঘুরে গেছে, এবং এটা যেহেতু বি বাই টু সিমেট্রিক, এখানেও তাহলে একই পরিমাণ ঘুরবে যে থিটা। সো এটা যেহেতু একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল, এই এক্সটার্নাল অ্যাঙ্গেল ইকুয়াল টু হচ্ছিল এই দুইটা অ্যাঙ্গেলের যোগফলের সমান। তো সিম্পল উপপাদ্য আমরা যেটা আগে পড়ছি সেরকম, এটা হচ্ছিল টুয়াইস থিটা। মানে এখানে টোটাল এনার্জি ডিসিপেশন হচ্ছিল টোটাল এম ইন্টু হচ্ছিল অ্যাঙ্গেল হচ্ছিল টুয়াইস থিটা। আর এই যে থিটার ভ্যালুটা আমরা যেটা এদিক থেকে ক্যালকুলেট করলাম, যে এইখানে যদি 1 ইউনিট নিচে নেমে যায় তাহলে এখানে কতটুকু অ্যাঙ্গেল হবে, সেটা হলো থিটা। তো থিটা ইকুয়াল টু 1 বাই বি বাই, এটাই আর কি সরাসরি এখানে লেখা আছে, এজন্য আমি একটু ভেঙে লিখে দিলাম। সো এটা হচ্ছিল এম এল মাইনাস টুয়াইস আলফা এল ইন্টু ইন্টু 1 বাই বি বাই, এইটাই সরাসরি এখানে তোমাদেরকে সিম্পলিফাই ফর্মে লেখা আছে। তো এটা হচ্ছে আমাদের টোটাল পজিটিভ হিট লাইন ইএফ এর জন্য যতটুকু কাজ করতে হচ্ছে, আর এটা হচ্ছে এ ই লাইনের জন্য কাজ। সো আমাদের সব ধরনের ইল্ড লাইন যেগুলি আছে সেগুলোর হচ্ছে হলো ইন্টারনাল এনার্জি বের হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হলো যে ওয়ার্ক ডান যেটা আমরা করলাম আর ইন্টারনাল এনার্জি এটাকে ইকুয়েট করতে হবে। আচ্ছা, তো
তোমাদের যদি মনে থাকে যে লাস্ট স্লাইডে আমরা টোটাল ওয়ার্ক ডানটা বের করে আসছিলাম। সো এই টোটাল ওয়ার্ক ডানটা ইকুয়াল টু হবে হচ্ছিল টোটাল ইন্টারনাল এনার্জি। সো টোটাল ওয়ার্ক ডান পার্টটা হচ্ছিল এটাকে ইকুয়েট করবো হচ্ছিল টোটাল এনার্জি যতটুকু। তো আমরা শুধু এই লাইনের জন্য আগে হচ্ছিল ইন্টারনাল এনার্জি বের করছিলাম। এরকম 4টা লাইন আছে টোটাল। যেহেতু 4টা লাইন আছে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করবো। এখানে যে ভ্যালুটা পাচ্ছি এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, যেহেতু 4টা লাইন আছে। আর ইএফ লাইনটা হচ্ছে সিঙ্গেল, একটা এরকম লাইন আছে, তাহলে এটার জন্য টোটাল যে এনার্জিটা পাচ্ছিলাম সেটা, এটাকে যোগ করলাম। এই যোগ করলে হচ্ছিল আমি টোটাল ইন্টারনাল এনার্জি পাচ্ছি, ইকুয়াল টু হচ্ছিল আমার টোটাল এক্সটার্নাল এনার্জি বা এক্সটার্নাল ওয়ার্ক ডান। তো এই অংশটাকে এখন আমাকে সিম্পলিফাই করতে হবে। তো সিম্পলিফাই করতে গেলে এখানে দেখো যে আমি এই সাইডটা সেমই রাখছি। তো এই সাইডে নতুন একটা প্যারামিটার আসতেছে ল্যামডা। তো ল্যামডা আমরা আগেই বলে আসছিলাম যে ল্যামডা ইকুয়াল টু হচ্ছিল L/B। তো এখানে এই ইনপুটটা দিয়ে দিবা, L ইকুয়াল টু হচ্ছিল ল্যামডা বি। তাহলে তোমরা এখানে যত জায়গায় L আছে সব জায়গায় তুমি L ইকুয়াল টু ল্যামডা বি দিলে কাটাকাটি যে সিম্পলিফাই করলে আমাদের এরকম একটা ফর্মেটে চলে আসবে। তো এটাকে যদি আরো সিম্পলিফাই করো তাহলে এম এর জন্য তুমি একটা ইকুয়েশন পাবো। এখন আমাদের এই যে এম এর ইকুয়েশন আসলো, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। কোনো কি কনফিউশন আছে তোমাদের? আমার এখনো ম্যাথ শেষ হয় নাই, জাস্ট এই পর্যন্ত আগে কনফার্ম করে নেই একটু। আচ্ছা, এখন যেটা আসলে আমরা আগের দিন পর্যন্ত অঙ্ক করছিলাম, আমি একটু আগের অঙ্কগুলো ব্যাক করি, তাহলে তোমাদের কাছে হয়তো বা বুঝতে সহজ হবে। দেখো আমরা প্রথম দিন যেটা করলাম সেটা হচ্ছিল যে একটা রেক্টেঙ্গুলার স্ল্যাব ছিল। এটার জন্য আমরা এখান থেকে এনার্জির ইকুয়েশনটাকে ইকুয়েট করে এম এর ভ্যালু বা কিউ এর ভ্যালু যেটা পাইছি, এখানে দেখো সবকিছুই কিন্তু তোমার ডেফিনিট ছিল। তুমি এখানে যে রিইনফোর্সমেন্ট দিয়ে রাখছিলা তার জন্য তুমি মোমেন্টের ভ্যালু অলরেডি জানো, তার মানে এটা একটা ফিক্সড ভ্যালু। এল এর ভ্যালুটা একটা ফিক্সড, তার মানে কিউ এর যে ভ্যালু পাবা এটা একটা ফিক্সড ভ্যালু। তার মানে তুমি ম্যাক্সিমাম লোডটাকে বের করতে পারতেছো। বা পরের দিন যে জিনিসটা করলাম আমরা, যে একটা স্কোয়ার স্ল্যাবের ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও আমরা যখন ইকুয়েশনগুলোকে মডিফাই করলাম সবগুলোকে করে এই ইকুয়েশনটা লিখলাম, কিউ এর একটা স্পেসিফিক ভ্যালু পাচ্ছিলাম। এখানে এম এবং এল হচ্ছিল আছে। এম হচ্ছিল ফিক্সড, তুমি যা রিইনফোর্সমেন্ট দিবা এটা তুমি অলরেডি জানো। সো এই মোমেন্ট ফিক্সড ভ্যালু, আর এল যেটা আছে সেটাও ফিক্সড ভ্যালু। তার মানে এটা একটা ফিক্সড ভ্যালু, যে স্পেসিফিক লেন্থের এবং স্পেসিফিক রিইনফোর্সমেন্ট দেওয়া থাকলে তার কিউ এর ভ্যালু ফিক্সড থাকবে। কিন্তু এইবার যে প্রবলেমটা আমরা এখন করা শুরু করছিলাম, তো সেই ক্ষেত্রে জিনিসটা হচ্ছিল এটা একটা রেক্টেঙ্গেল, এবং রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আমরা যদি আমাদের এম এর যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনটাকে একটু দেখি যে এখানে আসলে ফিক্সড ভ্যালু কি কি আছে। যেমন কিউ এর ভ্যালু, আমি ইন টার্মস অফ এম বলতেছি এখন এটাকে, কারণ আছে কিউ এর ভ্যালু আমাদের আসলে বের করতে হবে, এটা আমরা জানি না। এম এর ভ্যালুটা বরং ফিক্সড। এখন এইখানে দেখো আর কোনো প্যারামিটার আছে, যেমন ল্যামডার ভ্যালু, এটা কি ফিক্সড নাকি ভ্যারিয়েবল? অ্যাসপেক্ট রেশিওটা একটা স্পেসিফিক রেক্টেঙ্গেলের জন্য এটা একটা ফিক্সড ভ্যালু, ঠিক আছে? আমি জানি যে আমার রেক্টেঙ্গেলের ডাইমেনশন কেমন, কিন্তু প্রবলেম হচ্ছে যে আলফা এলটা, এই জায়গার আলফা ভ্যালুটা কিন্তু আমি আসলে জানি না, যে এই ক্র্যাকটা আসলে এইভাবে জেনারেট করবে তারপরে এখানে যাবে, তার মানে এই লোকেশনটা কিন্তু ফিক্সড না, লোকেশনটা যে কোনো জায়গায় হতে পারে। সো আলফার ভ্যালু হাফও হতে পারে, 0.1ও হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। সো আলফাটা আমার ক্ষেত্রে আসলে নোন ভ্যালু না, আমি এটা একটা জেনারেল ভ্যালু পাচ্ছি, আলফার ভ্যালুর সাথে সাথে এটা চেঞ্জ হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব, তো এমটাকে আমরা যেটা প্রকাশ করলাম ইন টার্মস অফ আলফার একটা ফাংশন হিসাবে প্রকাশ করলাম। সো আমরা সবাই মোটামুটি জানি যে যে কোনো একটা এক্স এবং ওয়াই এর যদি রিলেশনশিপ আমরা বিল্ড আপ করতে চাই, সেটার ম্যাক্সিমাম ভ্যালুর জন্য তার ফার্স্ট ডেরিভেটিভটা 0 করতে হয়।
যেহেতু আমরা ম্যাক্সিমামের জন্য কাজ করতেছি, ম্যাক্সিমাম মোমেন্ট যখন জেনারেট করবে তখনই আসলে কি কন্ডিশন হবে সেটা আমি জানতে চাচ্ছি। সো আমার ফার্স্ট কাজ হবে আমার এই ফাংশনটাকে ফার্স্ট ডেরিভেটিভ করা। সো ফার্স্ট ডেরিভেটিভ করে দেন হচ্ছে হলো সেটা ইকুয়াল টু 0 করা। তো 0 যদি করি সেটা করলে আমরা আলফার একটা ভ্যালু পাবো। তো তোমাদের যেটা কাজ হবে সেটা আমি এখানে ডিটেলস করে দেই নাই, তোমরা এই যে এম এর যে ভ্যালুটা আছে এটা যে ফাংশন অফ আলফা, এটার আলফার রেসপেক্টে যদি তুমি ফার্স্ট ডেরিভেটিভ করো এবং সেটা ইকুয়াল টু যদি 0 করো তখন দেখবো যে আলফার একটা স্পেসিফিক ভ্যালু পাচ্ছ। তো সেটাকে আমি বলতেছি আলফা ম্যাক্স, যে আলফার স্পেসিফিক ভ্যালু কত সেটা আমার জানতে হবে। তাহলে এই আলফাটা তুমি ইচ্ছা করলে এখান থেকে এখন বের করতে পারো। তোমাকে এখানে ইকুয়েশনটা সলভ করতে হবে, তার মানে ডিএম বাই ডি আলফা এটা বের করতে হবে, বের করে ইকুয়াল টু 0 করবা, করে তারপরে চলে এই ক্যালকুলেশনটা তোমাকে সিম্পলিফাই ফরম্যাটে বের করতে হবে। তো এখানে জাস্ট আমি তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এরকম একটা ইকুয়েশন আসবে, দ্বিঘাত সমীকরণ যেটাকে বলো। তো এক্স ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি যে কিভাবে বের করতে হয়, সো সেটা দিয়ে সবাই করতে পারবা। তো এখান থেকে আলফার যে ভ্যালুটা আছে সেটা তোমরা বের করতে পারবা। এই আলফার ভ্যালুটা এখন যদি আগের ইকুয়েশনে আমি বসায় দেই এই ইকুয়েশনটায়, তাহলে আমি যেই এম পাবো সেটাই ম্যাক্সিমাম, বা যে কিউ পাবো সেটাই ম্যাক্সিমাম। তো এখান থেকে আমরা তখন হচ্ছে হলো জাস্ট কিউ ম্যাক্সের ইকুয়েশনটা বের করে ফেললাম, এবং এখানে যে আলফা বসবে এই আলফাটা হবে হচ্ছে হলো আলফা ম্যাক্স। এখানে যদি আলফা ম্যাক্স বসে তাহলে আমি যে কিউটা পাবো সেটাই হচ্ছে আমার জন্য কিউ ম্যাক্স, এটাই ম্যাক্সিমাম তোমার হচ্ছে হলো ইউডিএল, যেটা নাকি আমি অ্যাটেইন করতে পারবো যখন কলাপস হবে স্ল্যাবটা। আচ্ছা, সো এই জিনিসটাকে বুঝতে পারছো সবাই কি বলতে চাচ্ছি? এই হচ্ছে হলো মোটামুটি আমাদের সিলেবাস। আমি সিলেবাস আর এক্সটেন্ড করবো না, এখানে আমি বেসিক্যালি যেটা চেষ্টা করলাম, আমি এই চ্যাপ্টারটা নিয়ে একটু কথা বলি, সেটা হলো এই চ্যাপ্টারে তোমাদেরকে ফার্স্টে আমি চেষ্টা করছিলাম যে এই লাইনগুলো কিভাবে জেনারেট করে আইডিয়াটা তোমরা যাতে নিতে পারো সেরকমভাবে একটা সিস্টেমে গেলাম যে আইডিয়া করতে পারো কিনা। তারপরে হচ্ছে না আমরা ম্যাথ সলিউশনে গেলাম, যে এরকম সিম্পল যদি একটা সিম্পলি সাপোর্টেড স্ল্যাব থাকে 1 হয়ে, যেটা তোমাদের জানা ভ্যালু যে WL²/8, এই টাইপের জিনিস সলভ করানোর চেষ্টা করা হয়েছে। তারপরে ফিক্সড সাপোর্ট করানো হলো স্কোয়ারের জন্য, তারপরে হলো রেক্টেঙ্গুলার, এরকম। এখন তোমাদেরকে যে কোনো শেপ দিলে আসলে তোমরা খুবই ইরেগুলার শেপ আসবে এরকম না। যেমন আমি তোমাদেরকে যদি বলি যে এটা একটা ফিক্সড সাপোর্ট, সেটার ক্ষেত্রে আর এডিশনাল কি হতে পারে বলতে পারবো? আমি যদি বলে দেই যে এখানে আমার ফিক্সড সাপোর্ট, তাহলে এই ম্যাথটার মধ্যে আর কি এডিশনাল পার্ট আসবে চিন্তা করে একটু বলো তো। আর ক্র্যাক প্যাটার্নে কি কোনো চেঞ্জ আসবে কিনা আগে সেটা চিন্তা করো। স্যার ফিক্স সাপোর্ট তো তখন স্যার মোমেন্ট রেজিস্ট করতে পারবে না? হ্যাঁ, মোমেন্ট রেজিস্ট অবশ্যই করতে পারবো। তো তাহলে স্যার তখন রোটেশনটা কি একবারে এন্ড থেকে হবে? তখন এন্ড থেকে হবে বলতে তোমার, আমরা জেনারেলি যেটা ধরে নিই যে এখানে তো তোমার ফেল করবে, ফেল করার পরে এন্ড থেকেই হবে। যে মুহূর্তে ফেল করলো আমরা সেই মুহূর্তে কিন্তু সব কিছু মানে কনসিডার করতেছি। যখন ইলাস্টিক লেভেলে থাকবে তখন তার ডিফর্মেশন এরকম কিছু একটা হবে, ঠিক আছে, মানে এখানে রিজিডিটি থাকবে। ঠিক যেই মুহূর্তে ফেল করে গেছে তখন আমরা ধরবো যে পুরোটা প্লাস্টিক বিহেভিয়ার করবে, তখন তুমি রোটেশন ধরতে পারো। তোমার কোশ্চেন কি আমি ঠিক মতো বুঝতে পারছি তুমি যা বলতে চাচ্ছ? জি স্যার, জি স্যার। ঠিক যখন ইলাস্টিক স্টেটে থাকবে, ইলাস্টিক স্টেটে তুমি যেটা বলছো এটা কারেক্ট, যে হয়তোবা আর একটু দূর থেকে ধরা উচিত থিটাটা, বাট ঠিক যে মুহূর্তে সে প্লাস্টিক স্টেটে চলে যাবে, কলাপস স্টেটে চলে যাবে, তখন তো সবই ফেল করে গেছে, তখন আর তার মধ্যে কোনো তোমার ইলাস্টিসিটি থাকবে না, তার মানে পুরো এরকম হিঞ্জ হিঞ্জ সব জায়গায় ফর্ম করে যাবে। এখন বলো তো সেই ক্ষেত্রে এখানে তোমার যদি ফিক্সড সাপোর্ট হয় কি চেঞ্জ আসবে?
ইল্ড লাইনে কি কোনো চেঞ্জ আসবে? এইখানে নেগেটিভ ইল্ড লাইন হবে, তাই না? কারণ তখন এখানে কি করবে, ফেল করবে। আগে ছিল সিম্পলি সাপোর্টেড, জাস্ট ঘুরে গেছে, কোনো মোমেন্ট রেজিস্ট করে নাই, যার কারণে মোমেন্টের কারণে ফেলও করেনি। যখন হচ্ছে হলো ফিক্সড সাপোর্ট থাকবে তখন কিন্তু এখানে এরকমই থাকবে, তোমার হচ্ছে হলো নেগেটিভ ইল্ড লাইন থাকবে। সো তখন যেটা করবা, এখানে আমরা এ ই তারপরে ইএফ এরকম যেরকম বের করলাম পজিটিভের জন্য, সেটা তো অবশ্যই বের হবে। সাথে সাথে তোমার ডিসি যেটা আছে এটা একটা নেগেটিভ, সেটার জন্য তোমাকে এখানে কি পরিমাণ ইন্টারনাল এনার্জি সেটা বের করতে হবে। সো ইন্টারনাল এনার্জি আমি যদি এখনই বের করতে চাই, আগের ম্যাথের সাথে কনফিউজড হওয়ার কিছু নাই, এটা ভিন্ন জিনিস দেখাচ্ছি আমি। সো সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রে যা হবে এম ইন্টু টোটাল এল, যে টোটাল কতটুকু মোমেন্ট কাজ করতেছে ইন্টু হচ্ছে হলো এই জায়গাটা কতটুকু রোটেট করতেছে। সো সেটা এখান থেকেই পাবো, এখানে b/2। সো এটা হচ্ছে হলো এটার জন্য। আর এই জায়গাটার কথা যদি চিন্তা করি, এখানে যদি একটা নেগেটিভ ইল্ড লাইন থাকে সেটার ক্ষেত্রে এরকম থাকবে হচ্ছে হলো দুইটা, সেটা 2 দিয়ে মাল্টিপ্লাই করবা। আর হচ্ছে হলো এরকম দুইটা লাইন থাকবে যেটার এম ইন্টু বি হবে। এখানে টোটাল মোমেন্ট হবে এম ইন্টু বি ইন্টু হচ্ছে হলো অ্যাঙ্গেল হবে এখানে এই দিক থেকে যদি চিন্তা করো থিটা, যে 1/α L। তো এটা হচ্ছে হলো এডিশনাল ইল্ড লাইনগুলো যেগুলো হবে সেগুলোর জন্য ইন্টারনাল এনার্জি হবে। তখন সেই দুইটা পার্ট এখানে হচ্ছে হলো যোগ হবে, তাছাড়া আর তেমন কোনো নতুন কিছু নাই এখানে। এক্সটার্নাল ওয়ার্ক ডান একই হবে, ঠিক আছে? তো একইভাবে যদি আমি বলে দেই যে এই পার্টিকুলার অংশটা, আমি যদি বলি যে এটার এই দুই দিক হচ্ছে হলো ফিক্সড সাপোর্ট আর এই দুই দিক হচ্ছে হলো সিম্পলি সাপোর্টেড, তাহলে কি চেঞ্জ আসবে ইল্ড লাইনের এখানে? তখন শুধুমাত্র ওই জায়গায় ডটেড লাইন হবে, মানে এই ডটেড লাইনটা তখন আর হবে না, এই জায়গায় যে ডটেড লাইন আছে এইটাও হবে না, এটাও হবে না, তখন এখানে একটা ডটেড লাইন হবে, এখানে একটা ডটেড লাইন হবে। সো বাকি যে জিনিসগুলো আছে সেগুলো অলমোস্ট সিমিলার থাকবে। সো এখানে তুমি যখন চিন্তা করে দেখো যে ইল্ড লাইন হচ্ছে হলো এবি, এখানে যখন টোয়াইস এম বের করবা, এটাকে যখন যোগ করছে এরকম 4টা লাইন ধরে 4 দিয়ে মাল্টিপ্লাই করছে, তখন হচ্ছে হলো 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে এখানে একটা ডটেড লাইন থাকবে, এখানে একটা, তখন 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সিম্পল জিনিস। সো এই টাইপের চেঞ্জ আসতে পারে পরীক্ষায়, এক্স্যাক্টলি 3টা করাইছি দেখে 3টার মধ্যে থেকে আসবে এরকম না। তো এখানে আরও কিছু বেসিক শেপ আছে, যেমন তোমরা এগুলো নিজেরা ইচ্ছা করলে করতে পারো, খুবই ইজি হবে। যেমন এখানে ট্রায়াঙ্গেল আছে, তুমি যদি একটা ট্রায়াঙ্গেলের জন্য চিন্তা করো সেটা কিভাবে করা যায়, খুব সিম্পল টাইপের অনেক কিছুই করা যায়, ঠিক আছে? তো যাই হোক, আমার এতটুকুই হচ্ছিল মোটামুটি ইল্ড লাইন অ্যানালাইসিসের। তো আমি রেকর্ডটা অফ করতেছি।